৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান লিখেছেন, ৫ অগাস্ট ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার দেশ ছাড়ায় গণতন্ত্রের মুক্তির পথ প্রশস্ত হয়েছে। এখন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারের প্রতিফলন। নানা ইস্যুতে ভোট বানচালের অপচেষ্টা চলছে মন্তব্য করে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, পিআর সহ নানা ইস্যুতে বিশৃঙ্খলা করছে একটি গোষ্ঠী। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় বিদেশি হস্তক্ষেপ মানা হবে না। ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত সেমিনারে তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নীতিমালা বিষয়ে আলোচনা করা হয়। আলোচকরা বলেন, বাংলাদেশ এই মুহূর্তে নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। তাই নতুন ধারণা, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব আর অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে যেন সঠিকভাবে অনুষ্ঠিত হয়। সেমিনারে যোগ দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশে কোনো ভিন্ন দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। পরস্পর সম্মানবোধ, পরস্পর স্বার্থ সংরক্ষণ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চলবে না, অ্যান্ড ভূতাত্ত্বিক জিওপলিটিক্যালি আমার যে সিদ্ধান্তগুলো। নির্বাচন প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, পিআর সহ নানা ইস্যুতে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী। নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। যারা স্বৈরাচারী ফেসিস্ট ছিল তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে সুনির্দিষ্ট সময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে নির্বাচনটাকে সফল করি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১০ নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের তারিখ ঘোষণা না করলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র পাল্টে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট সহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দল। সকালে রাজধানীর কাকরাইল থেকে পুরানা পল্টনে অবস্থান নেয় নেতাকর্মীরা। এ সময় আগামী ১০ নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের তারিখ ঘোষণা না করলে ১১ নভেম্বর ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির। আগামী ১১ তারিখ হবে চলো চলো ঢাকা চলো। আগামী ১১ তারিখ হবে ঢাকা মহানগরী জনতার মহানগরী। আগামী ১১ তারিখ হবে অবিলম্বে সনদ বাস্তবায়নের দাবি আদায়ের ১১ তারিখ। পরে হাইকোর্ট মোড় হয়ে পুলিশি বাধার মুখে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় ৮ দলের একটি প্রতিনিধি দল। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন সংকটের মুখে পড়বে। ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই ৫ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার গণভোটের তারিখ ঘোষণা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণভোট এবং জুলাই সনদ ইস্যুতে আলোচনায় বসতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোনে প্রস্তাব দিয়েছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিবকে ফোন করেন তিনি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সম্প্রতি সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে আলোচনায় বসার প্রস্তাব জানানো হয়। সেই প্রেক্ষিতেই বৃহস্পতিবার জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে টেলিফোনে প্রস্তাব দেওয়া হয়। বিএনপি মহাসচিব জানান, দলের নীতি নির্ধারণী ফোরামে এই প্রস্তাবের বিষয়ে আলোচনা করে জামায়াতকে সংলাপে বসার ইস্যুতে জানাবেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গণভোট সহ চলমান সংকট নিরসনে এনসিপি, এবি পার্টি সহ আরও বেশ কিছু দলকেও সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে। কয়েকটি দল এরই মধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। এবং মির্জা সাহেব দুইজনই ফোনে আলাপ করছে, কিন্তু তারিখ বা সময় ঠিক হয়। জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে আলোচনা তো মেনলি এইটাই তো এখন হট কেক। মুজিবুর রহমান বিপার্টির সভাপতি ফোন করছিলেন, তাই যেমন দেখছে যে আমাদের পক্ষ থেকে দুইজনকে দায়িত্ব দিয়েছে আলোচনার জন্য, তো ওনারাও আলোচনা করছেন। আমাদের যে 8 দল, জামাত ইসলাম এবং 8 দল, আর ওনাদের যে আছে কয়েকটা দল, ওনারা আলাপ করতে চায়। 5 অগস্টের পর দেশে অনেক পরিবর্তন হলেও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আগামী নির্বাচনে নির্বাচিত জামায়াতের এমপিরা কোনো সরকারি সুবিধা নেবেন না। দলের কেউ কোনো অন্যায় করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি নেতাকর্মীদের কোনো ধরনের অপকর্মে না জড়ানোর আহ্বান জানান। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আসন্ন নির্বাচনে সিলেটের সম্ভাব্য প্রার্থীরা এবং মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা ঘোষণা দিয়েছি, আগামীতে আমাদের একজন এমপিও যদি নির্বাচিত হয়, 200 এমপি যদি নির্বাচিত হয় যেন আল্লাহর ইচ্ছায়, তাহলে এই এমপিরা সরকারি কোনো প্লট গ্রহণ করবে না। আমরা ঘোষণা দিয়েছি, আমাদের জীবন এখন যেমন আছে তখন তেমন থাকবে। এই জন্য বিনা ট্যাক্সের গাড়ি আমরা চলব না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফর্মের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে 10,000 টাকা, আর জুলাই যোদ্ধাদের জন্য 2,000 টাকা। সংবাদ সম্মেলনে জানানো হয়, অনলাইন বা সরাসরি মনোনয়ন জমা দেওয়ার সুযোগ রেখেছে এনসিপি। 13 নভেম্বর পর্যন্ত চলবে মনোনয়ন বিক্রি। 15 নভেম্বর এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে বলেও জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের সম্ভাবনা নয়, দলীয় রাজনীতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান এই নেতা। আমাদের যেই আবেদন ফর্মটা রয়েছে সেটার আমরা মূল্য রেখেছি 10,000 টাকা। জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি মজুর রয়েছেন, আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই। সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম, যেটা আবেদন ফর্ম, এটা নট দ্য একদম ফাইনাল নমিনেশন ফর্ম, সেটার ফি রেখেছি আমরা 2,000 টাকা। ঢাকায় প্রার্থী মনোনয়নে চমক দিয়েছে বিএনপি। ঢাকা 14 নম্বর আসনে প্রার্থী করা হয়েছে গুমের শিকার স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক তুলি। আর ঢাকা 16 আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা আমিনুল হক। নিজ নিজ আসন নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন প্রথমবার মনোনয়ন পাওয়া প্রার্থীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকার 20টি আসনের মধ্যে 13টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর 7টিতে এসেছে পরিবর্তন। বাকি 6 আসনে একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের উপরেই আস্থা রেখেছে দলটি। মিরপুর, শাহ আলী, দারুসালাম ও কাউন্দিয়া নিয়ে ঢাকা 14 নম্বর আসন। এখানে বিএনপি মনোনয়ন দিয়েছে সানজিদা ইসলাম তুলিকে, যিনি গুমের শিকার হওয়া স্বজনদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক। সাধারণ মানুষের আবেগ ও প্রতিবাদকে একত্রিত করতে পরিকল্পনার কথা জানান তিনি।
ঢাকাবাসীদের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, সেই চাহিদাগুলো কিন্তু আমাদের ম্যানিফেস্টোতে প্রতিফলন করাতে হবে। দুর্নীতির শিকার যেটা দখল চাঁদাবাজি, সেই শিকার মাদকের জন্য মানুষকে মানে পরিবেশগত যে উন্নত সেটা আমরা দিতে পারিনি, যে এটাতে অনেক ব্যাপক কাজ করার আছে। বলপূর্বক গুম বিচারবহির্ভূত হত্যার শিকার যারা, তাদেরকে নিয়ে আমাদের যে অধিকার আদায়ের, ন্যায় বিচার আদায়ের, এটা এই যাত্রাটা অনেক দীর্ঘ হবে। রূপনগর পল্লবী এলাকা নিয়ে গঠিত ঢাকা 16 নম্বর আসন। এখানে বিএনপি আস্থা রেখেছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দলের ক্রীড়া সম্পাদক আমিনুল হকের উপর। ঢাকা মহানগর বিএনপির রাজনীতিতেও সক্রিয় ভূমিকা তার। উন্নয়ন ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বখাটে কিশোর চক্র ও মাদক প্রতিরোধ এবং কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন আমিনুল। তরুণ প্রজন্মের সাথে পরামর্শ করে তাদের চিন্তা ভাবনাকে কিভাবে আমরা ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে মুখ্য একটি বিষয় রয়েছে আমাদের। পাশাপাশি আমাদের শিক্ষার মানকে আরও নতুনভাবে ঢেলে সাজানো, পাশাপাশি আমাদের এই এলাকায় যে জলাবদ্ধতা রয়েছে সেটি সিটি কর্পোরেশনের সাথে কথা বলে দ্রুত সময়ের ভিতরে জলাবদ্ধতা দূর করা। এছাড়া ঢাকা 6 আসনে লড়বেন ইশরাক হোসেন, ঢাকা 4 আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা 15 আসনে লড়বেন শরীফুল ইসলাম খান। পাশাপাশি ঢাকা 18 আসনে ধানের শীষে মনোনয়ন পেতে পারেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বায়েজিদে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গুলির ঘটনার 24 ঘন্টা না যেতেই আবারও ওই এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইদ্রিস নামে এক রিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে হঠাৎ দুই দল দুর্বৃত্ত গোলাগুলি শুরু করে। এ সময় রিকশা চালক ইদ্রিসের শরীরে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে কারা এই গোলাগুলির সঙ্গে জড়িত তা নিশ্চিত করতে পারেনি কেউ। এদিকে পরপর গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 10 বছরে বিদ্যুৎ খাতের জন্য জ্বালানি আমদানি বেড়েছে 3 গুণ। বিশেষজ্ঞরা জানান, একসময় 1/4 বিদ্যুৎ উৎপাদন হতো আমদানি করা জ্বালানি থেকে, এখন তা দাঁড়িয়েছে 2/3। কয়লা, এলএনজি ও ফার্নেস অয়েলের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানিও বাড়ছে। এতে বাড়ছে উৎপাদন খরচ ও ভর্তুকি। একে জ্বালানি খাতের ঝুঁকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। 15 বছর আগেও সর্বোচ্চ 25% বিদ্যুৎ উৎপাদন হতো আমদানি করা জ্বালানি থেকে। এখন জ্বালানি ও বিদ্যুৎ মিলে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 65%। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষক সংস্থা IEEFA বলছে, 2019-20 অর্থ বছরে 40% বিদ্যুৎ উৎপাদন ছিল আমদানি নির্ভর। পরের 5 বছরে বেড়ে দাঁড়ায় যথাক্রমে 50, 56, 62 ও 65%। এই যে গ্র্যাজুয়ালি বাড়ছে, এটা দ্রুততার সাথে বাড়ছে, এই কারণে আমাদের ডলারের উপরও চাপ পড়ছে এবং আন্তর্জাতিক বাজারে যখনই কোন একটা অস্থিরতা তৈরি হয় তখন আমাদের দাম সমন্বয় করতে হয়। আমরা যেভাবে দেখতে পাচ্ছি বিদ্যুৎ এবং জ্বালানি খাতকে, আমরা আরও বেশি আমদানি নির্ভর হয়ে পড়ব, কারণ আমাদের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পগুলো অনেকটা স্থবির হয়ে আছে। হ্যাঁ, রুফটপ সোলার একটা প্রোগ্রাম নিয়েছে গভর্নমেন্ট, এটা সফলতার উপর অনেক কিছু নির্ভর করবে। কিন্তু আমরা ওভারঅল যদি চিন্তা করি, নবায়নযোগ্য জ্বালানিকেও দ্রুততার সাথে বাড়াতে হবে, সেই সাথে আমাদের জ্বালানি দক্ষতা বাড়াতে হবে, ম্যাসিভ আকারে জ্বালানি দক্ষতা বাড়াতে হবে। আমদানি বাড়ায় বিদ্যুতের উৎপাদন খরচও বেড়েছে। 2019-20 অর্থ বছরে প্রতি ইউনিটের খরচ ছিল 5 টাকা 91 পয়সা, বিক্রি হতো 4 টাকা 88 পয়সায়। 2023-24 অর্থ বছরে উৎপাদন খরচ দাঁড়িয়েছে 11 টাকা 35 পয়সায়, আর বিক্রি 6 টাকা 78 পয়সা। 4 টাকা 57 পয়সার ঘাটতি মেটানো হচ্ছে সরকারের ভর্তুকি দিয়ে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আমদানি নির্ভরতা কমাতে হলে প্রয়োজন বাস্তবসম্মত জ্বালানি নীতিমালা। একই সঙ্গে জ্বালানি দক্ষতা না বাড়ালে চাপ আরও বাড়বে। ইকোনমিক স্লোডাউন এখন যেটা হচ্ছে, এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে এই সরকার ঠিকমতো আইন শৃঙ্খলা অন্যান্য জিনিস করতে পারে, কিন্তু আরেকটা কারণ হচ্ছে যে ঠিকমতো ইন্ডাস্ট্রি এনার্জি পাচ্ছে না। হ্যাঁ, তো ইকোনমিক স্লোডাউন তো অলরেডি আরম্ভ হয়ে গেছে, এবং যদি চলতে থাকে তাহলে আমি মনে করি খুব একটা সাংঘাতিক সিচুয়েশনে আমরা পড়ব 2-3 বছরের মাথায়। এর মধ্যে যদি আমরা গ্যাস পেয়ে যাই ভালো করে, কিংবা আমরা যদি অন্যভাবে নবায়নযোগ্যতা বাড়াতে পারি, দক্ষতা বাড়াতে পারি, তাহলে হয়তো ম্যানেজ করতে পারবো। বিশেষজ্ঞদের মতে,
বিদ্যুৎ খাতের আমদানি নির্ভরতা অর্থনীতিতে চাপ তৈরি করছে, আর সেই বোঝা বহন করছে সাধারণ মানুষ। হয় আমাদের ইকোনমি সাংঘাতিকভাবে গ্রো করতে হবে, হ্যাঁ, যেখানে আমাদের ডলার আসবে, ওর আমরা আমাদেরকে একটা বড় কিছু মজুদ আবিষ্কার করতে হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং হচ্ছে বিভিন্ন জেলায়। স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতির পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, এই লোডশেডিং এর কারণে জনদুর্ভোগ কেমন দেখছেন, আর স্থানীয় বিদ্যুৎ বিভাগ থেকে কি জানানো হয়েছে, কারণটা কি লোডশেডিং এর? দেখুন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে সিলেট বিভাগে প্রতিদিন কিন্তু 240 থেকে 250 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, কিন্তু এর বিপরীতে আসলে ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারটি যেটি রয়েছে সেখান থেকে মূলত তারা প্রতিদিন 140-150 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু সিলেটে পেয়ে থাকেন, এবং এক্ষেত্রে দেখা গেছে যে ঘাটতি প্রায় 80 থেকে 90 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি কিন্তু থেকে যাচ্ছে প্রতিদিন চাহিদার বিপরীতে। এবং এই যে চাহিদা পাশাপাশি এই যে ঘাটতির যে সমন্বয়, সেই সমন্বয়টি করতে গিয়ে মূলত আসলে প্রতিদিনই কিন্তু সিলেটে 35 থেকে 55 ভাগ লোডশেডিং করতে হচ্ছে। এবং পিডিবি আরেকটি বিষয় যেটি জানিয়েছে যে সিলেটে 24টি কিন্তু সাবস্টেশন রয়েছে, এবং সেই সাবস্টেশনগুলোতে প্রতিটি সাবস্টেশনে 4টি করে আবার ফিডার রয়েছে। সেই ফিডারগুলোর যে আওতাধীনগুলো এলাকাগুলোর যেগুলো রয়েছে সেগুলোতে মূলত আসলে এই যে চাহিদা এবং ঘাটতির যে সমন্বয়ের কারণে কিন্তু প্রতিদিনই প্রায় ঘন্টা দেড়েক কিন্তু লোডশেডিং করতে হয়, এবং এই লোডশেডিংয়ের কারণে মূলত ভোগান্তির শিকার হচ্ছেন যারা আসলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা, পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন তারা, এবং বিপণী বিতানগুলোতেও আসলে ব্যবসা বাণিজ্য সেগুলোও কিন্তু আসলে অনেকটাই, যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তারা কিন্তু অনেকটাই আসলে ধসের মুখে তাদেরকে পড়তে হচ্ছে এবং অনেকটাই লসের মুখে তাদেরকে পড়তে হচ্ছে। তবে এক্ষেত্রে পিডিবি যারা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন যে তারা সরকারের সাথে কিংবা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করছেন, এবং বিভিন্ন কোম্পানিতে যে বকেয়াগুলো রয়েছে সেগুলো যাতে দ্রুত পরিশোধ করে এই যে বিদ্যুতের ঘাটতি এবং চাহিদার যে সমন্বয়টি সেটি যাতে দ্রুত করা হয় এবং চাহিদা মোতাবেক যাতে বিদ্যুৎ পাওয়া যায় সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। থেকে লোডশেডিং নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। নাব্যতা সংকট, পরিবেশের পরিবর্তন সহ নানা কারণে ইলিশের উৎপাদন কমেছে পদ্মা মেঘনায়। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমে হতাশ জেলেরা। কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না, উল্টো নদীতে নামার খরচও উঠছে না। ক্রমাগত লোকসানে অনেক জেলেই জীবিকা পরিবর্তনের কথা ভাবছেন। নদীবেষ্টিত শরীয়তপুর জেলার পদ্মা ও মেঘনায় মাছ ধরে এমন জেলের সংখ্যা প্রায় 36,000। নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে প্রতিদিন শরীয়তপুরের পদ্মা মেঘনায় নামছেন জেলেরা। তবে যা মিলছে তা দিয়ে উঠছে না নদীতে নামার খরচও। গাঙ্গে বর্তমানে মাছ নাই, কথা বোঝেন, কিন্তু সকালে আই বিকালে যাই। এখন নদীতে যে মাছ পাই না, ঋণ টিন শেষ করা যায় না। জাগের মতো মাছ, ইলিশ মাছ, সেনা মাছ পাওয়া যাইতেছে না, কম। 4 বছরের উপরই মাছ কম নদীতে। এখন মাহাজন চলবো দূরের কথা, বাগি যুগি চলা কষ্ট। মৎস্য বিভাগের তথ্য মতে 6 বছরে শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ উৎপাদন কমেছে প্রায় 1200 মেট্রিক টন। অক্টোবরের 22 দিনের নিষেধাজ্ঞা শেষে এখন চলছে জাটকা নিধনের নিষেধাজ্ঞা। এদিকে আড়তে আশানুরূপ ইলিশ না আসায় চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, বলছেন আড়তদাররা। জেলেরা নদীতে গেলে তেল খরচের টাকা হয় না, আর আমরা যারা ব্যবসায়ী আছি, মানে আড়তদার আছি, তাদেরও মনে করেন যে অনেক লসে আছে। ছোটো মাছগুলো ধরা পড়ার কারণে আমরা সবচেয়ে বেশি লসে আছি, কারণ এই মাছগুলো ধরে এলে তো আর বড় হতে পারে না। নাব্যতা সংকট, অবৈধ ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচল সহ নানা সমস্যার কারণে নদীতে কমছে ইলিশ, জানান মৎস্য কর্মকর্তা। নদীর নাব্যতা কমে যায়, এটা কিন্তু বিগত 2-3 বছর যাবত আমরা লক্ষ্য করছি, এবং পাশাপাশি যে ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের কারণে যে টেম্পারেচারের পরিবর্তন, এটার কারণে কিন্তু ইলিশের মাইগ্রেশন কমেছে। শরীয়তপুর জেলার পদ্মা ও মেঘনার 80 কিলোমিটার জুড়েই ইলিশের বিচরণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
রাজধানীর সাপ্তাহিক বাজার দর নিয়ে জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বাজারগুলোতে দেখা যাচ্ছে যে ইদানিং শীতকালীন সবজির বেশ উৎপাদন বেড়েছে এবং শীতকালীন সবজি ওঠার কারণে সবজির দাম কিছুটা কমে আসলো, পেঁয়াজের দাম কিছুটা বেশি। পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধির কারণটা কি, আর সবজির বাজার দর কেমন দেখছেন? দেখুন, আসলে বিক্রেতাদের বক্তব্য অনুযায়ী বাড়ার কারণটা হচ্ছে সরবরাহ কম। আমি আপনার সাথে কথা বলার শুরুতেই আমি এই মুহূর্তে কারণ বাজারে পেঁয়াজের যা মোকাম বা আড়ত রয়েছে সেখানে রয়েছে। আমি যদি একটু দর্শকদেরকে দেখাই, প্রথমে একটু বলি যে সাপ্তাহিক ছুটির দিনে যেহেতু ক্রেতা বিক্রেতার সংখ্যাও বেশি, বিক্রেতাদের অতি মুনাফার প্রবণতা বেশি, এমনটাই অভিযোগ ক্রেতাদের। তবে বাজারে আজকে সপ্তাহের ব্যবধানে মানুষের সবচেয়ে বেশি আকর্ষণ করছে বা নজর রয়েছে পেঁয়াজের দামে। কারণ যে পেঁয়াজটা এক সপ্তাহ আগে যা ছিল তার থেকে এখন বাড়তি দামে বিক্রি হচ্ছে। আমি যদি সুনির্দিষ্টভাবে দামটা বলি, সেক্ষেত্রে গত সপ্তাহে যে পেঁয়াজটা 80 থেকে 85 টাকায় বিক্রি হয়েছিল, আজকে কিন্তু সেই পেঁয়াজটা যে পাইকারি বাজার মোকামেই বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকা, আর খুচরা বাজারে সেটা 120 টাকা থেকে 125 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে কি এমন হলো যার জন্য 5-6 দিন ব্যবধানে এই দামটা 30-40 টাকা বেশি হলো, এমনটাই প্রশ্ন ছিল এইখানে যারা পাইকারি বিক্রেতা, ব্যাপারী, মোকামদার তাদের কাছে। তারা যেটা বলছে আসলে সেই একই পুরনো কথা যে সরবরাহ সংকটের কারণে দামটা বাড়তি। আরও নির্ধারিত করে বললে যে এখন শুধুমাত্র যে দেশি পেঁয়াজটা রয়েছে কৃষকের ঘরে, সেই দেশি পেঁয়াজটা কিন্তু শেষ পর্যায়ে নতুন যে পেঁয়াজটা মুড়িকাটা জাতের পেঁয়াজ সেটা কিন্তু আরও 1 থেকে 1.5 মাস 2 মাস পরে উঠবে। এবং কিছুদিন আগে অতিবৃষ্টিতে কিছু ফলন নষ্ট হওয়ার ফলে এই যে ঘাটতি রয়েছে এটার জন্য নাকি দামটা বৃদ্ধি, এমনটা জানাচ্ছেন যারা আড়ত মালিক এবং যারা পাইকারি বিক্রেতা। আর যারা আমি যদি আরেকটু বলি যে শ্যামবাজারের থেকে বেশি বাজার সবচেয়ে বড় মোকাম রয়েছে শ্যামবাজার, তাদের কয়েকজন বিক্রেতার সাথে কথা হয়েছে। তারা যেটা বলছে যে এই মুহূর্তে আসলে আমদানিটা বন্ধ রয়েছে পুরোপুরিভাবে, সেই জন্য আসলে এই দেশি পেঁয়াজের যে সংকট দেখা যাচ্ছে এই ঘাটতির কারণে দামটা বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি যদি আমরা অন্য পণ্যের ক্ষেত্রে বলি, অর্থাৎ শীতকালীন সবজি, অর্থাৎ শীতে কিন্তু সবজির মৌসুম, এখন কিন্তু বাজারে পুরোপুরিভাবে শীতের সব সবজি কিন্তু সরবরাহটা বেড়েছে, এই জন্য দামটা গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। যদিও ক্রেতাদের বক্তব্য অনুযায়ী এখনও যে পরিমাণ দাম কমার কথা সেই পরিমাণ দাম কমে নাই, মধ্যস্বত্বভোগীকেই তারা দুষছেন। এবং আরেকটি বিষয় তারা যেটা বলছেন যে শুধু পেঁয়াজের না, পেঁয়াজের চড়া দাম পাশাপাশি আসলে কি ঘাটতি আছে কিনা। কারণ আমরা যদি বলি বাণিজ্য কৃষি মন্ত্রের তথ্য অনুযায়ী পেঁয়াজের যে পরিমাণ চাহিদা তার তুলনায় বাড়তি উৎপাদন, কিন্তু 25% ফলন নষ্ট হওয়াতে যে ঘাটতিটা হয় সেটার জন্য আসলে পেঁয়াজের যে পরিমাণ আমদানি করার প্রয়োজন বলছে ব্যবসায়ীরা, সেই পরিমাণ আমদানি করার প্রয়োজনের কথা এখনো পর্যন্ত সরকারি দপ্তর থেকে বলা হচ্ছে না। সুতরাং এখন আসলে ভোক্তাদের দাবি যে আসলে তদন্ত করে দেখা হোক বা সরকারি তদারকি সংস্থা যে আসলে কি পেঁয়াজের বাড়তি দামের কারণটা কি। এর পাশাপাশি যদি বলা হয় ডিম বা মুরগির বিষয়ে, সেক্ষেত্রে বাজারে দেশি বাজারে যে ব্রয়লার মুরগি 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগির কিন্তু 250 টাকার উপরে বিক্রি হচ্ছে। ডিমের ডজনও কিন্তু 140-45 টাকা। যদি এক কথা আপনাকে বলা হয়, বাজারে পেঁয়াজের দামটা সপ্তাহের ব্যবধানে প্রায় 40 টাকা মতোর বাড়তি দামের সুনির্দিষ্ট কারণ না থাকলেও ব্যবসায়ী যারা বিক্রেতা তারা আসলে বলছেন সরবরাহ সংকট। মূলত এই ছিল রাজধানীর বাজার পরিস্থিতি থেকে সবশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে সাপ্তাহিক বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। নদীতে মিলছে না ইলিশ, মাছ ধরতে নেমে হতাশ জেলেরা। এ নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সগির হোসেন। সগির, আমরা দেখছি যে 22 দিনের নিষেধাজ্ঞার শেষেও কিন্তু মাছ ধরতে গিয়ে জেলেরা হতাশ হচ্ছেন। এর পেছনে কারণটা আসলে কি, মোকামগুলোতে দাম কেমন দেখছেন, আর মাছ যে পাওয়া যাচ্ছে না এই বিষয়ে মৎস্য অধিদপ্তর থেকে কি কিছু জানানো হয়েছে, কারণ কি? আচ্ছা, আমরা নদীতে নেমেছিলাম, আমরা দেখেছি যে জেলেদের জালে ইলিশের সংখ্যা খুবই কম। জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছে যে অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু ইলিশ মাছের সংখ্যা খুবই কম। এজন্য অনেক জেলেই বলছেন যে আমরা এ পেশায় থাকবো না। তারা বিশেষ করে ঋণ এনেছেন অথবা সংসার চালাতে, বাচ্চাদের পড়াতেও কষ্ট হচ্ছে। পর্যাপ্ত ইলিশ পেলে তারা সংসার চালাতে পারবেন এবং ঋণ পরিশোধ করতে পারবেন, কিন্তু সেই পরিমাণ ইলিশ না পাওয়ায় তারা কিন্তু হতাশ এবং তারা বলছেন
তারা এই পেশা ছেড়ে অন্য পেশায় যাবেন। আমরা জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে এই যে ইলিশের সংখ্যা কম, এটার কারণ হিসেবে সে জানিয়েছেন যে নাব্যতা সংকট, যেমন অতিমাত্রায় ড্রেজিং, তারপরে ইলিশগুলো সাগর থেকে যে পথে আসে এই পথে ভারী নৌযান চলাচল অথবা এই ড্রেজিংয়ের ফলে বা পলি পড়ার কারণে এই ইলিশের উৎপাদন কিন্তু শরীয়তপুরে কমেছে। তো তারা বলছেন যে যদি এলাকার যে মানুষ যদি সচেতন হয়, ড্রেজিং বন্ধ করে অথবা নৌযান চলাচল একটু কমে, তাহলে কিন্তু ইলিশের সংখ্যা শরীয়তপুরে বাড়বে। আমরা জেলেদের সাথে কথা বলেছি এবং আড়তদারদের সাথে কথা বলেছি। আড়তদাররা যেটা জানিয়েছেন যে তাদের যেই কর্মচারী এবং যেই এখানে তারা আড়ত নিয়ে বসেন, এখানের যেই খরচ, এই খরচ কিন্তু উঠছে না। পাশাপাশি তারা প্রতি মাসেই লসের মুখে পড়ছেন। তারাও বলছেন যে এই ব্যবসা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। তো সর্বোপরি যেটা দেখা যাচ্ছে যে নাব্যতা সংকট, অতিমাত্রায় ড্রেজিং, তারপরে ভারী নৌযান চলাচল অথবা ঝাটকা নিধন করার ফলেই কিন্তু এই ইলিশের সংখ্যা শরীয়তপুরে কমে আসছে বলছে সকলে। তো আমরা বাজারগুলোতে ঘুরেছি, যেটা দেখেছি যে এই ইলিশ মাছ নদীতে কম পাওয়ায় কিন্তু ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে। 1 কেজি যে ইলিশগুলো রয়েছে এগুলা 2800 থেকে 3000 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মধ্যম সাইজের যে ইলিশগুলো রয়েছে এগুলো কিন্তু প্রায় 1500 টাকা করে 1600 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া ছোট ইলিশ 1800 টাকায় বিক্রি হচ্ছে। তো সাধারণ মানুষের নাগালেই কিন্তু এই ইলিশ রয়েছে, যারা কিনতে পারছেন না। অনেকে দেখছি বাজার থেকে ইলিশ না কিনে অন্য মাছ কিনে বাড়ি ফিরছেন। এই ছিল শরীয়তপুর থেকে ইলিশের সবশেষ। শরীয়তপুর থেকে ইলিশের সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। 3 মাস ধরে প্রায় 1.5 গুণ হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। অগাস্টে যত রোগীর মৃত্যু হয়েছে, অক্টোবরে মারা গেছেন তার দ্বিগুণ। এদিকে নভেম্বরের 6 দিনে প্রাণহানি হয়েছে 29 জনের। সব হিসাব ধরলে চলতি মাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে ডেঙ্গু। তাই জ্বর হলেই তা ডেঙ্গুর উপসর্গ ধরে নিয়ে পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত আগস্টে সারা দেশের হাসপাতালে ভর্তি হয় 10,496 জন। একই মাসে নানা জটিলতায় মৃত্যু হয় 39 জনের। সেপ্টেম্বরে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 15,866 জনে। সে মাসে মারা যান 76 জন। পরের মাস অক্টোবরে হাসপাতালে ভর্তি হয় 22,520 জন, মৃত্যু হয় 80 জনের। চলতি মাসে 6 দিনেই মৃত্যু হয়েছে 29 জনের, রোগী ভর্তি 6,164 জন। এ ধারা বজায় থাকলে মাস শেষে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় 30,000। মহাখালী ডিএনসিসি হাসপাতালে সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয় যথাক্রমে 1046 এবং 2096 জন। সেপ্টেম্বরে 9 জন ও অক্টোবরে মারা যান 11 জন। হাসপাতালের তথ্যমতে মৃতদের 90%কে দেরিতে হাসপাতালে আনা হয়, এতে বাড়ে জটিলতা। মোটামুটি 90%-এর উপরে রোগী আসলে আমাদের কাছে আসেই খুবই কমপ্লিকেটেড অবস্থায়। ডেঙ্গু রোগীর জটিলতার কিছু ফেজ আছে, এর মধ্যে একটা হচ্ছে ক্রিটিক্যাল ফেজ, একটা হচ্ছে নন ক্রিটিক্যাল ফেজ। যদি ক্রিটিক্যাল এবং ডিকম্পেনসেটেড স্টেজে চলে যায় তখন আসলে চিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ করার জন্য খুবই কষ্টদায়ক আমাদের জন্য। সারা দেশে জ্বর, সর্দি, কাশির প্রকোপ বেড়েছে। তাই তীব্র জ্বরকেও অনেকে সাধারণ সর্দি কাশির উপসর্গ হিসাবে বিবেচনা করেন। পাশাপাশি সরকারি পর্যায়ে সুযোগ কম থাকায় ডেঙ্গু পরীক্ষার প্রতি অনীহা আরও বাড়ছে। সব জ্বরই ডেঙ্গু বিবেচনা করে পদক্ষেপ নেয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জ্বর আসার সাথে সাথে রোগীকে প্রথমত ডেঙ্গু পরীক্ষা করতে হবে, ডক্টরের সাথে যোগাযোগ রাখতে হবে এবং জ্বর আসার পরে প্রচুর পরিমাণে ফ্লুইড। ডেঙ্গু রোগীরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায় হচ্ছে গিয়ে শকে বলা হচ্ছে গিয়ে রোগীর প্রেশার অনেক কমে যায়। স্বাস্থ্য কর্তৃপক্ষে বলুন, স্থানীয় সরকার কর্তৃপক্ষ বলুন বা অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে, গতানুগতিক পন্থে আমরা মৃত্যু ঠেকাতে পারছি না। এই প্রতিটি মৃত্যুই ঠেকানো সম্ভব। আমি মুখে বলি বা নাই বলি, স্বীকার করতে হবে ডেঙ্গু হচ্ছে একটা জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি। 2024 সালে হাসপাতালে ডেঙ্গু রোগী ছিল 1,01,211 জন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয় নভেম্বরে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যান্সার আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়লেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার নেই পর্যাপ্ত ব্যবস্থা। 11 বছর ধরে বন্ধ রেডিওথেরাপি মেশিন, এতে চরম দুর্ভোগে রংপুর সহ 8 জেলা থেকে আসা রোগীরা।
চিকিৎসকরা বলছেন, নিয়মিত পরীক্ষা ও দ্রুত চিকিৎসা নিতে পারলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 5 মাসে অস্ত্রোপচার করা 300 ক্যান্সার রোগীর মধ্যে অর্ধেকই স্তন ক্যান্সারে আক্রান্ত। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালের ব্রেস্ট ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করেন 1300-র বেশি নারী। এর মধ্যে 54 জনের ক্যান্সার ধরা পড়ে। অধিকাংশই তৃতীয় বা চতুর্থ পর্যায়ে এসে শনাক্ত হয়েছে। 30-এর বেশি মহিলাদের জন্য কোনো এস্টাবলিশ কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নেই, অর্থাৎ যে স্তন ক্যান্সারটা তাড়াতাড়ি ধরার জন্য আমাদের এরকম কোনো প্রোগ্রাম নেই ন্যাশনাল ওয়াইড, যেটা আমরা জাতীয়ভাবে যে হ্যাঁ বছরে একটা দিন আমরা 30-এর বেশি সমস্ত মহিলাদেরকে আমরা ব্রেস্টটা পরীক্ষা করে দেখব, অথবা কোনো আলট্রাসোনোগ্রাম বা ম্যামোগ্রামের মাধ্যমে পরীক্ষা করে দেখব যে তার এখানে কোনো ব্রেস্ট ক্যান্সার কোনো শুরু হচ্ছে কিনা। এরকম কোনো প্রোগ্রাম আমাদের নেই, যেটা আমাদের খুবই দরকার। কিন্তু ক্যান্সার চিকিৎসায় পর্যাপ্ত সুযোগ না থাকায় দুর্ভোগে রোগীরা। 11 বছর ধরে বিকল পড়ে আছে হাসপাতালের রেডিওথেরাপি মেশিন। রেডিওথেরাপির জন্য এর আগের বার আমি বগুড়ায় দিয়েছি, রুম ভাড়া করতে হয়েছে, যাওয়া আসা সমস্যা। আমাদের রেডিওথেরাপি নাই, এগুলো না আমাদের সমস্যা। আর আমরা গরিব মানুষ, আমরা তো যাইতে পাবো না অত দূর। রেডিওথেরাপির জন্য দূরে যেতে হয়, থাকতে হবে, এই কারণে রোগীরা এটা নিতে পারছে না। আমরাও আমাদের নলেজটা অ্যাপ্লাই করতে পারছি না। তো এইটাই রেডিওথেরাপিটা আমাদের এখানে নাই। এ নিয়ে আমরা বরাবর অনেকবার আমরা বলেছি, আমরা আমাদের ডিরেক্টরের মাধ্যমে ঊর্ধ্বতনকে বলেছি, আমাদের বিভিন্নভাবে আমরা উদ্যোগ নিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না নেওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। লজ্জা আর অজ্ঞতার কারণে চিকিৎসকের কাছে যান না অনেকেই। রোগীদেরকে বলি, স্টুডেন্টদেরকে বলি যে আপনারা এই ইনফরমেশনগুলো নিয়ে গেলেন, এটা শুধু আপনার ভিতরে রাখবেন না, এটা আপনি একটা বার্তাবাহক হবেন, মেসেঞ্জার হবেন। আপনারা এই কথাগুলি আপনার যেই সার্কেল আছে, সমাজ আছে, এদের ভিতরে আপনি এটা ছড়াই দিবেন, যাতে করে সবার ভিতরে এই সচেতনতা চলে আসে। গত 5 মাসে হাসপাতালটিতে অস্ত্রোপচার করা 37% বেশি স্তন ক্যান্সার, 24% বেশি পাকস্থলীর এবং 21% বেশি কোলন ক্যান্সারে আক্রান্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে আমনের ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না চাষিরা। উৎপাদন খরচের চেয়ে ধানের দাম কম হওয়ায় হতাশ তারা। এই অবস্থায় কৃষকদের ধান বিক্রি না করে শুকিয়ে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। খাগড়াছড়ির মাঠ জুড়ে পাকা ধান। জেলার সমতল ভূমিতে এবার আমনের ভালো ফলন হয়েছে। ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে ধানের দাম কম পাওয়ায় হতাশ কৃষক। তারা জানান, ধানের বীজ, কীটনাশক, সারের দাম বৃদ্ধি এবং বাড়তি মজুরির কারণে প্রতিমণ ধানে উৎপাদন খরচ হয় 1000 টাকার বেশি, অথচ প্রতিমণ ধান বিক্রি হচ্ছে মাত্র 750 থেকে 900 টাকায়। বাজারে দাম কম, যেমন 1020-30 টাকা, 50 টাকা, এগুলা খরচ বর্তমান যুগে খরচ পরিমাণে পোষায় না। 1 লাখ টাকা খরচ যাওয়াতে 20,000 টাকা করে কালিতে বেচা হবে না। ইনকানি জমি চাষ করছে, 5 মণ ধান হবে, এবার ফলন ভালো হয়েছে। ধান যদি দাম ভালো হয় তাহলে লাভ হইব। গত মৌসুমে প্রতি কেজি 37 টাকা দামে ধান কিনেছে সরকার। এরই মধ্যে জেলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। তবে সরকার কি পরিমাণ ধান কিনবে তা এখনো ঠিক করা হয়নি। তবে বিগত আমন এই মৌসুমে 2024-25 মৌসুমে আমরা ধান সংগ্রহ করেছি। এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমন্ত্রণ পরে রয়েছে।